জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। বন্ধুরা, আজ নতুন একটি চ্যানেলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর চ্যানেলের নাম হচ্ছে বিপ্লব পাউল। বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে চিঠির জবাব দেবে ভারত, কি জানাতে চায় মোদী সরকার। গৌতম লাহিড়ী। তো বন্ধুরা, এই বিপ্লব পাউল আর গৌতম লাহিড়ীর মধ্যে একটা বিশ্লেষণ হয়েছে, একটা বিশ্লেষণ ভিত্তিক রাজনৈতিক, পলিটিক্যাল, জিও পলিটিক্যাল সবকিছু মিলিয়ে এই ভিডিওটি আমরা জানতে পারবো। এই ভিডিওতে ভারতের যে প্রেস ক্লাব প্রেসিডেন্ট গৌতম লাহিড়ী, তিনি কি বলেছেন, কি ইন্টারভিউ দিয়েছেন, সেটা আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, এই বিপ্লব পাউল চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে তৃতীয়বারের মতো চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। আগের দুই চিঠির কোনো জবাব না দিলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। ভারত কি বাংলাদেশের চিঠির জবাব দেবে, নাকি আগের মতোই নীরব থাকবে? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি এবং সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে নমস্কার জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ। প্রথমে যে আপনি আপনার বিশ্লেষণ বাংলাদেশের দর্শক অনেক দেখেন এবং পজিটিভ মন্তব্য করেন এবং আমার চ্যানেলের দর্শকরা সেটি দেখেন। সে কারণে আপনার কাছ থেকে বাংলাদেশ ভারত ইস্যু নিয়ে খুবই গুরুত্বপূর্ণ পর্যালোচনা দর্শক শুনতে চায়। এজন্য আপনাকে বারবার আমন্ত্রণ জানাই এবং সেই আমন্ত্রণে আপনি বারবার আমাদের সাড়া দেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। প্রথমে যে আমরা শুরু করতে চাই যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে, যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দিয়েছে। নয়াদিল্লির নীতি নির্ধারক মহল এই চিঠি কিভাবে দেখছে? আগের দুটি চিঠির মতো কি এবারও ভারত নীরব থাকবে, নাকি কোনো আনুষ্ঠানিক জবাব দিতে পারে? আপনার বিশ্লেষণ কি বলছে? ধন্যবাদ। এই প্রসঙ্গে আসার আগে আমার কিছু একটা ব্যক্তিগত কথা বলার আছে। আমি প্রতিনিয়ত বাংলাদেশ থেকে বহু মানুষের টেলিফোন পাই বর্তমান অবস্থা নিয়ে। সেই দিকে আমার মনে হয়েছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী কোনো সেটার পরিস্থিতি পরিবর্তনের জন্য, উন্নতির জন্য কোনো লক্ষণ নেই। তারা সমস্ত দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য একটা ভারত বিরোধী জিগির তোলার চেষ্টা করে থাকেন। যেমন আমি এই কারণে বলছি, বলে সংক্ষেপে শেষ করব। আমি জানি যে প্রায় কতদিন হলো যে আগস্ট মাস থেকে প্রায় 14-15 মাস হয়ে গেছে অন্তর্বর্তী সরকার। তারা সবসময় বলে থাকেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাকি ভালো এবং সেটা ভারত থেকে নাকি অপপ্রচার করা হয়। সেখানকার কয়েকদিন আগে একজন সাবেক সাংসদ, এতকাল বাদে জামালপুরের সাংসদ, তার বিরুদ্ধে হঠাৎ একটা খুনের মামলা দায়ের করা হয়েছে। আমি এই কারণে প্রসঙ্গটা বলতে চাইছি, তার বিরুদ্ধে যদি খুনের মামলা দায়ের হতোই তাহলে তো প্রথম দিকেই করতে পারতেন, যখন তারা প্রথম করে, পরের দিকে 58 জনের সঙ্গে হঠাৎ তার নাম যোগ করা হলো এখন। এবং যাদের উপর চাঁদাবাজির একটা প্রবল, অথচ তিনি কিন্তু সেই ধরনের সক্রিয় কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না, রাজনৈতিক নেতাও নন। তিনি একজন সামান্য ব্যবসায়ী, ব্যবসা করে গেলেন। তাকে শেষ মুহূর্তে আহ আওয়ামী লীগ তাকে নমিনেশন দিয়েছিল এবং প্রথমবারই তিনি নমিনেটেড হয়েছেন। তা আমার এই একটা ঘটনাই বলছি, যেরকম একটা চাল টিপলে ভাত সিদ্ধ হয়েছে কিনা বোঝা যায়।
এটা থেকে বোঝা যায় যে কি ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা সরকার তার কাজ করছেন। তার অন্যতম আরেকটা বড় প্রমাণ হলো, এটাকে প্রমাণ করে যে শেখ হাসিনা সম্পর্কে তাদের যে বক্তব্য, তাদের যে ধারণা, তাদের যে দাবি, সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এক। দ্বিতীয় কথা, তুমি নিশ্চয়ই ভারতের জবাব দেবে। আগের গুলোতে যেটা হয়েছে সেগুলো নোট ভার্বালে, নোট ভার্বালেতে গুলোতে জবাব দেওয়ার প্রয়োজন হয় না। এবারটাও কিন্তু এখনো আমি নিশ্চিত নই, তবে এটা শুনেছি এটাও নাকি নোট ভার্বাল। এবং নোট ভার্বালেতে একটাই তথ্য যুক্ত হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং কামাল সাহেবকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, অপরাধ তাদের প্রমাণিত হয়েছে, সুতরাং এখন তাদের প্রত্যর্পণ করা উচিত। এই বলে তারা যে চিঠি ঢাকার ভারতীয় হাই কমিশনে পৌঁছেছিলেন, সেখান থেকে আবার দিল্লিতে এসেছিল। দিল্লি থেকেও, মানে আমি শুনেছি দিল্লি থেকেও সেটা দিল্লির মিশনও সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখনই কোনো জবাব দেয়নি, বা এখনই সেটা তারা, আমি বলবো যে অধ্যয়ন করে, একটা কারণেই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জোহানেসবার্গে গিয়েছিলেন G20 শিখর সম্মেলনে যোগ দিতে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় গোটা প্রধানমন্ত্রী সফর নিয়ে ব্যস্ত ছিলেন। তারা ফিরে এসেছেন জোহানেসবার্গ থেকে গতকাল, এবং ফিরে আসার পর থেকে নিশ্চয়ই তাদের হাতে এখনকার পররাষ্ট্র সচিবও সঙ্গে ছিলেন আর কি। ফলে এখন তারা চিঠিটা দেখবেন, চিঠিটা দেখে তারা সিদ্ধান্ত নেবেন কি করা হতে পারে। এখনো ভারত সরকার সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু মত প্রকাশ করেনি যে এই সম্পর্কে তাদের মত কি বা তাদের কি হতে পারে। কিন্তু যেটা নিয়ম, আমি যেটা বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে আলাপ আলোচনা করে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে নিয়ম হলো যে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ভিত্তি করে কোনো নোট ভার্বালে দেওয়া হয়ে থাকে, চিঠি দেওয়া হয়ে থাকে, তাহলে সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের কপি তার সঙ্গে আছে কিনা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগপত্র দায়ের হয়েছিল সেইটা অভিযোগটা আছে কিনা। ৩, সেই চিঠির সঙ্গে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কতদিনের মধ্যে কিভাবে শুরু হলো বিচার, কবে শেষ হলো। ৪, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি হয়নি, দিলে কিভাবে দেওয়া হয়েছিল। ৫, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোন কোন বিচারপতি নিয়ে গঠিত হলো এবং তারা বাংলাদেশের যে আইন আছে সেই আইন অনুসারে গঠিত হয়েছে। এই তথ্যগুলো যদি না থেকে থাকে নোট ভার্বালের সঙ্গে, তাহলে প্রথম পদক্ষেপ হবে সরাসরি বন্দিপত্রের উপর, মানে চুক্তিভুক্তি এসবের কোনো বিষয় নয়। প্রথমেই বিষয় হচ্ছে এটাকে খারিজ করার কোনো বিষয় নয়, এই তথ্যগুলো আছে কিনা এগুলো ভারত সরকার জানতে চাইবে, লিখিতভাবে জানতে চাইতে পারে। এবং লিখিতভাবে জানতে চাইলে সেই যে বিষয়গুলি, ওগুলো যদি তারা নোট ভার্বালের সঙ্গে ভারত সরকারকে আবার পাঠান, তাহলে ভারত সরকার তার বিচার করবেন এবং সেটা অধ্যয়ন করে দেখবেন। ফলে একটা কথা স্পষ্ট যে প্রথম কথা, শেখ হাসিনা প্রত্যাবর্তন হবে কি হবে না এমন কোনো সিদ্ধান্ত ভারত এখনো নেয়নি। দ্বিতীয়ত, এই প্রক্রিয়াটা বেশ দীর্ঘায়িত এবং দীর্ঘ প্রক্রিয়া, কারণ এই প্রত্যেকটা, এবার বাংলাদেশ সরকার যদি এগুলো না দিয়ে থাকে নথি, তুমি বুঝতে পারছো তো, 500 পেজের জাজমেন্ট, এখনো জাজমেন্ট ওখানে বাংলাদেশে আপলোড হয়েছে কিনা আমি জানি না, তুমি বলতে পারবে যে আপলোড হয়েছে কিনা। এখনো যারা পর্যন্ত প্রকাশ জাজমেন্টই পায়নি। আপলোড করেননি তারা নোট ভার্বালে পাঠিয়ে ফেরত চাইছেন। আর রায়টা কি দিয়েছেন সেটা তো লিখিতভাবে জানান, যার কাছে চাইছেন তাকে তো জানাতে হবে যে রায়টা কি। রায়টা জানালে নিশ্চিতভাবে সেটা অধ্যয়ন করা হবে। ফলে এটা খুবই একটা দীর্ঘমেয়াদী সময়সূচি, বাংলাদেশে তারা এটা প্রচার করতে চাইছেন। এবং বিষয়টা যে এতটাই মানে কম গুরুত্বহীন, কম গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো, আমি প্রথম পাতায় খবরটা খুঁজে পাই যে কোনো কাগজেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে চেয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিরুদ্ধে, সেটা প্রথম পাতাতেও স্থান পায়নি, ভেতরের পাতায় স্থান পেয়েছে। সেটা সে সম্পাদকদের, যারা সমস্ত সম্পাদকরা ছেপেছেন, তাদের মনে হয়েছে যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ নয় যে প্রথম পাতার খবর হতে পারে, মানে তারা নিজেরাও খুব একটা অবিশ্বাসের মধ্যে আছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া,
সেই প্রক্রিয়ার জন্য গোটা বাংলাদেশকে অপেক্ষা করতে হবে, এবং ততদিনে বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে কি যাবে না আমি জানি না। এবং সেই নির্বাচন হয়ে গেলে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের সিদ্ধান্ত কি হবে, সেই সরকার কি করবেন, সেগুলো তো তার পরের বিষয়। ফলে আমি খুব দ্রুত কোনো এই বিষয়ে কোনো মানে নিষ্পত্তির কোনো সম্ভাবনা তো দেখছি না। দিল্লিতে বাংলাদেশ মিশনের যিনি মিনিস্টার প্রেস আছেন, ফয়সাল সাহেব, তিনি এনডিটিভিতে অনলাইনে একটি প্রবন্ধ লিখেছেন যে প্রত্যর্পণ, শেখ হাসিনার প্রত্যর্পণ। তাতে তিনি কিন্তু স্বীকার করেছেন সেই লেখায় যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের পদ্ধতিতে গলদ কিছু ছিল, গলদ আছে। এমনকি মানবাধিকার সংগঠনগুলো যে প্রশ্ন তুলেছে সেটাও সঠিক, জাতিসংঘ থেকে যে প্রশ্ন তোলা হয়েছে সেটাও সঠিক। ফলে তিনি নিজে মানছেন যে সঠিকভাবে বিচার হয়নি, এটা প্রথম স্বীকারোক্তি, এবং বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। দ্বিতীয়ত আমি বলবো যে তিনি যদিও তার বলেছেন যে এটা বড় বিষয় নয়, আসলে বড় বিষয় হলো বাংলাদেশের মানুষের যে তার ধারণা অনুসারে বাংলাদেশের মানুষের যে মানে রায়ের মধ্যে দিয়ে সেই মানুষের রায় প্রতিফলিত হয়েছে, কারণ 1400 মানুষের মৃত্যু ঘটেছিল শেখ হাসিনার সময়। কিন্তু আমার কাছে উল্লেখযোগ্য, আমি এই পড়ার পরে আমি এই প্রবন্ধটি হাই কমিশনার রিয়াজ আহমদুল্লাহকে পাঠিয়েছিলাম। পাঠিয়ে আমি জানতে চেয়েছিলাম এটা কি বাংলাদেশ সরকারের সরকারি বক্তব্য, কারণ প্রেস মিনিস্টার তিনি কূটনৈতিক দায়িত্ব পালন করছেন, এবং তিনি যেটা বলবেন সেটাকে ধরেই নিতে হবে যে বাংলাদেশ সরকারের মত, এবং তিনি বাংলাদেশের প্রেস সচিবের কিন্তু ঘনিষ্ঠতম ব্যক্তি, সেই সূত্রে তার এখানে অ্যাপয়েন্টমেন্ট। ফলে এটা মোহাম্মদ ইউনূসের কি বক্তব্য যে বিচারটা সঠিক হয়নি? এটা কিন্তু লিখিতভাবে প্রকাশিত হয়েছে। আমি অবশ্য জানি না লেখাটা উইথড্র করে নিয়েছেন কি নেননি, কিন্তু আমি সেভ করে লিখেছি লেখাটা, আমার কাছে রয়েছে এখন। আচ্ছা, না আপনার আপনার এই বিশ্লেষণে পরিষ্কার যে যে আইনগত যে বিষয়টি আছে, চিঠি চলাচলের বিষয়টি আছে, এবং এটা সে দীর্ঘমেয়াদী, এবং এই চিঠির দীর্ঘমেয়াদী চলাচলিতে আসলে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে, তার আগে শেখ হাসিনা প্রত্যাবনের বিষয়টি আলোচনায় উঠবে না। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ চিঠিতে বলছে যে শেখ হাসিনা দিল্লিতে আছেন, সে কথাটি বাংলাদেশ সরকার এবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ভারত শেখ হাসিনার অবস্থানকে কিভাবে দেখছে? রাজনৈতিক আশ্রয় হিসেবে, নাকি তাকে সিকিউরিটি প্রোটেকশন হিসেবে দেখছে? আসলে শেখ হাসিনা এখন সেখানে কিভাবে আছেন, আর তার উপর কি নির্ভর করছে প্রত্যাবর্তনের বিষয়টি? না, প্রথম কথা, ভারত সরকারের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তার কারণ হচ্ছে ভারত কাউকে রাজনৈতিক আশ্রয় দেয় না। এমনকি এখানে দলাই লামা আছেন, তার ক্যাবিনেট সহ, তাদের প্রধানমন্ত্রীও আছে, তাদের কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। ভারত রাজনৈতিক আশ্রয় দেয় না, কিন্তু যেটা হয় যে মানবিক কারণে কাউকে আশ্রয় দেয়। এবং শেখ হাসিনা তার জীবনহানির একটা আশঙ্কা ছিল, যে আশঙ্কাটা এখনো আছে, এবং সেই কারণে তাকে এখানে ভারত সরকারের অতিথি রূপে তাকে রাখা হয়েছে, এবং তিনি সেই যথাযোগ্য প্রধানমন্ত্রী সুলভ মর্যাদা নিয়েই আছেন এখানে। এবং ভারত সরকার জানিয়েছে যে তিনি যা চাইবেন, তিনি যতদিন থাকতে চাইবেন, তিনি ততদিন এখানে থাকবেন। সেটা তার উপর নির্ভর করছে, ভারত সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কিছু নেই। দাদা, শেখ হাসিনার বাইরে আরেকটি একটি ভিন্ন প্রসঙ্গ আপনার একটা মন্তব্য জানতে চাই। যদিও বাংলাদেশ ভারত এর সাথে সম্পৃক্ত। ৩ দিনের সফরে আপনি জানেন যে ঢাকা এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। স্বাস্থ্য এবং ইন্টারনেট বিষয় দুটি MOU হয়েছে। তিনি ভুটানের প্রধানমন্ত্রী বিএনপি, জামাত এবং এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, টানা বৈঠক করেছেন। আ সাধারণত ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর এর আগেও করেছিলেন। তখন কিন্তু এতগুলো রাজনৈতিক দলের সাথে টানা বৈঠক কখনো হয়নি। হঠাৎ করে এই সময়ে যে ভুটানের প্রধানমন্ত্রী এই যে বৈঠকটা হচ্ছে, অনেক বিশ্লেষক বলছেন যে ভুটানের প্রধানমন্ত্রী এবার বাংলাদেশ সফরটি করেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য। ভুটানের প্রধানমন্ত্রী কি ভারতের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন? আপনার পর্যবেক্ষণ কি বলে? আসলে যে ধরনের কথা বলা হচ্ছে সেই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো একটু। না, আমার ধারণা এটা ভুটান সম্পর্কে বা ভুটানের প্রধানমন্ত্রী সম্পর্কে খুবই মানে একটা কূটনৈতিকভাবে একটু অপমানজনক বিশ্লেষণ। কারণ তিনি কেন ভারতের দূত হয়ে আসবেন? ভারতের সঙ্গে তাদের সম্পর্ক খুবই গভীর, এবং খুবই ভারতের ভুটানের বেশিরভাগ যে বাণিজ্য বা বাজেট, তার অনেকটাই ভারতই বহন করে। ভুটানে ভারতের সামরিক শিবিরও রয়েছে,
সেটাও ভুটান অনুমতি দেয়, সেখানে রয়েছে দীর্ঘদিন ধরে। এবং ভুটানের সঙ্গে ভারতের সম্পর্কটা অত্যন্ত গভীর। আমাদের মনে রাখবে যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠার সময় ভুটান প্রথম স্বীকৃতি দিয়েছিল, তারপরে ভারত। কিন্তু সময় একই, সঙ্গে সঙ্গেই প্রায় বলা যেতে পারে, কিন্তু প্রথম স্বীকৃতিটা ভুটান দিয়েছিল। তখনও কি ভুটানকে ভারত প্রভাবিত করে বলেছিল স্বীকৃতি দিন, এটা আমি জানি না, এটা ইতিহাসবিদরা বলতে পারবে, গবেষকরা বলবেন। দ্বিতীয়ত, আমার যেটা মনে হয় যে তিনি রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য গেছেন। এখন হয়তো ভারত যে কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় পক্ষের মধ্যস্থতা পছন্দ করে না বা চায় না। যেমন ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে সবসময় বলা হয়ে থাকে এটা ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, এখানে তৃতীয় কোনো। আমেরিকা বহুবার নাক গলাবার চেষ্টা করেছে, কিন্তু ভারত বলেছেন যে না, এটা ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়। তেমনি ভারত ও বাংলাদেশের বিষয়টাও দ্বিপাক্ষিক বিষয়, এখানে তৃতীয় কোনো দেশের কোনো ভূমিকা নেই। ভুটানের প্রধানমন্ত্রী যেটা করেছেন, বর্তমান একটা যে আহ অনির্বাচিত সরকার এতকাল ধরে যে প্রতিষ্ঠিত, এবং ভুটান সরকারের সঙ্গে শেখ হাসিনা পরিবার এবং সেই সরকারের সঙ্গে অত্যন্ত নিবিড় সম্পর্ক, বুঝতেই পারছো যে সেই সব বঙ্গবন্ধু সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম ভুটান স্বীকৃতি দিয়েছিল, ফলে সেই ধরনের তার নৈকট্য নিবিড় রয়েছে। ফলে তারা জানতে চাইছেন বাংলাদেশের ভবিষ্যৎ কি, কি হতে পারে, কোন দিকে চলেছে। ভবিষ্যতে যখন ভারতের সঙ্গে তার আলোচনা বা হয়তো তিনি তার নির্দেশ জানাতেও পারেন, সেটা অন্য বিষয়। আমার যেটা মনে হয়েছে যে এই মুহূর্তে বাণিজ্যিক ভাবে ভুটান খুব ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ভুটানের থেকে যে সমস্ত পণ্য চট্টগ্রাম বা মংলা বন্দরে আসছিল, সেগুলো খালাস হচ্ছিল না, সেগুলো প্রচুর তাদের আটকে পড়েছিল, ফলে প্রচুর তাদের ড্যামারেজ দিতে হচ্ছিল সেই বিষয়টা, এবং সেটা বেশ বেশ বড় অঙ্কের একটা টাকা। সেই বিষয়টা সমাধানটা একটা, যেটা কথা উল্লেখিত হয়নি কোথাও, কিন্তু আমি জানি যে সেই বিষয়টা একটা বড় বিষয়, এবং সেই বিষয়টা সমাধান করার জন্যই তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং বলেছেন। এবং এই না যে মানে খালাস হওয়ার পেছনে একটা রাজনৈতিক দলের প্রভাব থাকতে পারে, ফলে কারা এখন এই মুহূর্তে বিএনপি, জামায়াত কি ছাত্রদল নেতারা কারা এই প্রভাবে আছেন, সেই শ্রমিকরা, তাদের সঙ্গে সেই কারণে একটা আলোচনার প্রয়োজন থাকতে পারে। আমার মনে হয় এটা স্বাভাবিকভাবে যে সমস্ত যে যেটাকে ইংরেজিতে বলা হয় স্টেক হোল্ডার বাংলাদেশের, তাদের সকলের সঙ্গে তিনি আলোচনা করেছেন। আমি এটাকে ভারতের দূত হিসেবে আলোচনা করেছেন, এই বিশ্লেষণটা মানতে রাজি নই। দাদা, আপনার এই বিশ্লেষণ একেবারে মিলে যায়, কারণ ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের পরপরই বাংলাদেশে যে বন্দরে ভুটানের পণ্য যে আটকে পড়েছিল সেটি আসলে খালাস হয়েছে, এবং সেটি থিম্পুর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা হয়েছে। আসলে আপনি ঠিকই বিশ্লেষণ করলেন যে এই পরপরই আমরা দেখতে পেলাম যে ভুটানের পণ্য খালাস হয়েছে। যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কি ভারত কি সতর্ক বা উদ্বিগ্ন? কারণ আমরা দেখছি যে পাকিস্তানের সাথে সম্পর্ক অনেক ভালো বাংলাদেশের, আবার বাংলাদেশকে চাল দেওয়ার জন্য পাকিস্তান চাল কিনেছে। এমনি পাকিস্তানের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এই যে পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার জন্য অন্যখান থেকে চাল কিনে বাংলাদেশকে রপ্তানি করার যে বিষয়টিকে, এইসব বিষয়, সব সার্বিক বিষয় নিয়ে যে ভারতের বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক নিয়ে আপনার কিছু বিশ্লেষণ, আপডেট বিশ্লেষণ শুনতে চাইবো। আমি তো যেটা শুনেছি, যেহেতু ভারত চাল রপ্তানির বিষয়ে যে নিষেধাজ্ঞা ছিল সেটাকে প্রত্যাহার করে নিয়েছে, ফলে এখন চাল রপ্তানি সর্বত্র হয়, এবং পাকিস্তানও ভারত থেকে চাল কেনে। তো পাকিস্তান সেই চালটাই বেশি দামে বাংলাদেশকে বিক্রি করে লাভ করছে। কারণ বাংলাদেশের চালের দরকার, বাংলাদেশের সকলেই তো সকাল বিকেল অনেকে 3 বেলা ভাত খান, সেটা আমি জানি, বাঙালিদের এটা স্বভাব। ফলে মাছে ভাতে বাঙালি। এখন সেই বাঙালির জন্য পাকিস্তান ভারত থেকেই চাল কিনে, যে দামে, কিন্তু আমি জানি না দাম কত, কিন্তু শুনেছি বাংলাদেশে অনেক বিপুল পরিমাণে বেশি দামে কিনছেন। আর বাংলাদেশ পাকিস্তানের চাল কিনে হয়তো তারা পাকিস্তান থেকে পাচ্ছেন বলে সেটাকে তাদের খুবই হজম করতে সুবিধা হচ্ছে, ওদের নাকি ভারতের রং নেই, কিন্তু পয়সাটা বেশি টাকাটা বেশি দিতে হচ্ছে, বেশি গুনতে। এটা বাংলাদেশের অর্থনীতিতে এর একটা বড় প্রভাব পড়বে, কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক। জি, অসংখ্য ধন্যবাদ দাদা আপনার এই বিশ্লেষণের জন্য, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আমাদের সময় দিয়েছেন। বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক সময় প্রকাশ্যে রাজনীতির বিবৃতির চেয়েও গোপন কূটনৈতিক যোগাযোগ বেশি নির্ধারিত হয়।
শেখ হাসিনার প্রত্যাপন ইস্যু তাই শুধু আইনগত বিষয় নয়, এটি দুই দেশের আঞ্চলিক কৌশল, অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা হিসাবে একটি বড় পরীক্ষা। সাংবাদিক গৌতম লাহিড়ীর বিশ্লেষণে এই অস্থির সময়ের একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে। ভারত কি নীরব থাকবে নাকি কোনো বড় নীতিগত সিদ্ধান্ত দিকে এগোবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম আমার হাসি পাচ্ছে, একদমই হাসি পাচ্ছে। তার কারণ বাংলাদেশের যে সমস্ত উপদেষ্টারা বসে আছে তারা জানে যে এই প্রত্যাপন যে সন্ধিটি রয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে, তার মাধ্যমে কখনোই শেখ হাসিনাকে ভারত থেকে তারা ফেরত নিতে পারবে না। এটা কিন্তু তারা নিশ্চয়ই জানে। জানার পরেও তারা অজানার ভান করে ভারতের কাছে বারবার এই সমস্ত চিঠি আদান প্রদান করছে। এটা বাংলাদেশের মানুষদের বেকুব করছে, মানে বাংলাদেশের মানুষদের বোঝানোর চেষ্টা করছে যে আমরা দেখো কি কাজ করছে। কিন্তু বাংলাদেশের মানুষ যারা সাধারণ পাবলিক, তাদেরকে যদি এই উপদেষ্টারা একবার বলে দেয়, সংবাদে যদি প্রচার করে দেয় যে দেখুন ভারত আর বাংলাদেশের মধ্যে যে প্রত্যাপন সন্ধিটি রয়েছে, চুক্তিটি রয়েছে, তার মাধ্যমে কখনোই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসা সম্ভব নয়। যে অনুচ্ছেদ 8 রয়েছে, 8, সেটা ভালো করে পড়বেন, তাতে কি রয়েছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো আর চোর ডাকাত বা অন্য কিছু নয়। বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট সেটা সম্পূর্ণ রাজনৈতিক প্রণীত, রাজনৈতিক চাপে এই রায় এসেছে। এত জলদি কেন, এত তাড়াহুড়ো করে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রায় দেওয়া হয়েছে? আর বাংলাদেশের এই ট্রাইব্যুনাল কোর্ট কবে সেই পুলিশ হত্যার বিচার করবে? যেসব পুলিশ মেরে মেরে ঢাকার হাইওয়েতে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেসব পুলিশ হত্যার বিচার কবে হবে? সে সমস্ত আসামি কি এখনো বাংলাদেশের কারাগারে রয়েছে, না বাংলাদেশের মুক্ত হাওয়া, মুক্ত আকাশের নিচে ঘুরছে এখনো? আপনারা একটা বিষয় এখানে মানে বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের একজন বিখ্যাত খেলোয়াড়, বাংলাদেশের একজন অলরাউন্ডার খেলোয়াড় সাকিবুল হাসান, সে প্রথমবার আওয়ামী লীগের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মাগুরা 1 আসনে, জয়ীও হয়েছিলেন, বিজয় হয়েছিলেন। কিন্তু এই সাকিবুল হাসান তখন সে আমেরিকাতে ছিল। যখন এই 5 আগস্টের এই সমস্ত হয়, তখন সে আমেরিকাতে খেলা করছিল, প্লেইং, বুঝতে পারছেন তো? তো সেই সাকিবুল হাসানের নামে নালু 1 বস্তা মার্ডার কেসের আসামি করে দেওয়া হয়েছে। এবং তাকে বাংলাদেশে যদি পা রাখা হয়, সাকিবুল হাসান যদি বাংলাদেশে পা রাখে, তাহলে তাকে 1 সেকেন্ডের ভিতর গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আর এই যে ব্যক্তি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, যে ব্যক্তি বাংলাদেশের হয়ে এত বছর ধরে ক্রিকেট খেলেছে, তাকে তোমরা ছাড়ছো না। তার প্রতি তোমাদের প্রতি হিংসার প্রতি জ্বলে সেই ব্যক্তিকে তোমরা মার্ডার কেসের আসামি করেছো। সে মার্ডার কেসের আসামি, এটা বিশ্ব বিশ্বাস করে? এটা বিশ্বাস করতে হবে। তো সাকিবুল হাসানকে যদি মার্ডার কেসের আসামি করতে পারো, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তোমরা কি কি করতে পারো সেটা তো আমরা অবশ্যই বুঝতে পারছি। সে তো একজন রাজনৈতিক ব্যক্তি, সে তো এত বছর ধরে রাজনীতি করছে বাংলাদেশে। এই বিচারের যে বারবার যে ট্রাইব্যুনাল কোর্ট যে জাজমেন্ট দিয়েছে, তার ভিত্তিতে বারবার ভারতের কাছে ধমকি আসছে,
যে সেভেন সিস্টার উত্তপ্ত হয়ে যাবে, চিকেন নেক কেটে দেওয়া হবে, বাংলাদেশ এর লোকজন এসে কলকাতা দখল করবে, দিল্লি দখল করবে। একজন তো এক রনি রনি নাকি নাম, এক বিশ্লেষক আছে বিএনপির লিডার, সে একদিন বলছে মিডিয়াতে এসে, মেনস্ট্রিম মিডিয়াতে এসে বলছে যে যদি মুসলিম সমাজ একত্রিত হয় তাহলে ভারত দখল করা তো কোনো সমস্যাই না। পাকিস্তান, বাংলাদেশ, সমগ্র মুসলিম দেশ যদি একত্রিত হয়ে ভারতের উপর অ্যাটাক করা হয় তাহলে তো আহ, ভারত দখল করা কোনো ব্যাপারই না। ভারত তো মামাবাড়ির মুয়া, চাইলেই পাওয়া যায়। আর সকল মুসলিম কান্ট্রি একত্রিত হয়ে, আর তোমাদের কথায় আর পাকিস্তানের কথায় সকল মুসলিম দেশ এক হয়ে ভারতের উপর আক্রমণ করবে, তুরস্ক আক্রমণ করতে আসবে, তাদের তো আর ভয় নেই। সারা বিশ্ব তো আর এক হতে পারে না। ভারতের উপর আখ উঠাকে দেখার ক্ষমতা বিশ্বের কোনো দেশেরই নেই। আরে চায়না পারে না, তুমি তো কোন ষাঁড়, তুমি কোন ক্ষেতের মূলি। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে সারা বিশ্বের ভিতর রাশিয়া, আমেরিকা, আমেরিকাই সমগ্র বিশ্বের উপর প্রভাব খাটিয়ে রেখেছে। তো সকল যে আমাদের বন্ধু রাষ্ট্র রয়েছে, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইউকে, এসব কি আমাদের পক্ষে আসবে না? তোমাদের পক্ষে যাবে, এমন মার মারবে। আর ওদিক থেকে তোমার একটাই তো, এক ইসরায়েলকেই তোমরা সামলাতে পারো না, আর তোমরা সমগ্র দেশ একখাট্টা হয়ে ভারতের উপর এসে আক্রমণ করবে। আর ভারতের উপর আক্রমণ করে ভারতকে দখল করে দিল্লির ইন্ডিয়া গেটে নিয়ে শেখ হাসিনাকে ফাঁসির জড়িতে ঝুলাবে। কত বড় মূর্খামির কথাবার্তা! এত বড় মূর্খ এই রনি আহমেদের মতো মূর্খ মানুষ আমি পৃথিবীতে আর দ্বিতীয়টি দেখিনি। এত বড় মূর্খ! আবার কথার বাজ আছে ওনার মুখে, এমন এমন কথা বলে যে শুনলে মানে জুতা দিয়ে আগেই ওর মুখে পিটাই, প্রত্যেকটা জুতার বাড়ি ওর মুখে মারি। এমন এমন কথাবার্তা বলে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে বন্ধুরা, শেখ হাসিনাকে ফেরত নেওয়া বাংলাদেশের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। লাস্টে একটা তথ্য পেলাম, পাকিস্তান নাকি বাংলাদেশে চাল বিক্রি করবে, আর সেই চাল বাংলাদেশের মানুষ পেট ভরে ভরে খাবে। অবশ্যই সত্যি বলছে। পাকিস্তানের, হ্যাঁ, গৌতম দা যেটা বলেছেন যে পাকিস্তানের চাল যদি বাংলাদেশের মানুষ খায় তাহলে খুব তাড়াতাড়ি হজমও হবে। হজমের সাথে সাথে ৭২ পরীর কাছে পৌঁছানোর রাস্তা খুলে যাবে। এটাই তো। সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আজকের রিয়াকশন ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আজকের রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।